Hello students, welcome to the digital class of today. So we start the day with a good morning to all. So boys, today we shall read and discuss the remaining part of the poem, that is hunting hunting snake, as we have already studied part 2 of this poem, but today we are to read and discuss the last two stanzas of this poem. So boys, open at page number 92 and get yourself ready to know the meaning of the remaining part of this poem. So before going to the main topic, I want to discuss the poem precisely to make you sense the poem. As we know, we have to use bilingual method so that you may be able to understand the poem in your own mother tongue, own language. So boys, আমরা যেহেতু পার্ট 2 যেখানে ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ড সেকেন্ড স্ট্যাঞ্জায় দুটো ডিসকাস করা হয়েছে, পড়া হয়েছে, এবং আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো সেকেন্ড স্ট্যাঞ্জা পর্যন্ত এই কবিতার যে মিনিং এবং যে গল্প সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে যেটা করা হবে সেটা হচ্ছে লাস্ট টু স্ট্যাঞ্জা ডিসকাস করা হবে, তার মিনিং বলে দেওয়া হবে। তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে এই গল্পটা বা এই কবিতাটা প্রিসাইসলি একটা ডিসকাশন করার দরকার আছে এই কারণেই যে যেহেতু কবিতাগুলো যারা কবি তারা নিজেদের মতো করে লেখেন এবং তাদের নিজস্ব ভিউ দিয়ে লেখেন, এবং অনেক সময় দেখা যায় যে তারা নিজের কিছু ভাষা, কিছু ওয়ার্ড তারা ইউজ করেন যে দেশে বা যে জায়গায় তারা থাকেন সেখানে। তো সুতরাং এটাকে বুঝতে গেলে একটু মাইনিউটলি প্রিসাইজলি ডিসকাস করার দরকার আছে। তো সেই যে এই আলোচনাটা তোমরা একটু শোনো, তাহলে কবিতাটা আরও একটু ভালোভাবে তোমরা বুঝতে পারবে। সো তাহলে দেখো, কবিতাটা শুরু হচ্ছে, দ্য পোয়েম বিগিনস অন এ নোট অফ আ সিরিন কাম অ্যাটমসফিয়ার। তাহলে দেখো, কবিতাটা শুরু হচ্ছে কিন্তু একটি শান্ত, সিরিন, নিস্তব্ধ পরিস্থিতিতে, পরিবেশে কবিতাটা শুরু হচ্ছে। জুডিথ রাইট deliberately paints the picture of a graceful autumn. এই জুডিথ রাইট অর্থাৎ কবি, তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে, দ্যাট মিন্স ডেলিভারেটলি, ইচ্ছাকৃতভাবে একটি কমনীয় হেমন্ত বা শরতের সকালের ছবি তিনি এঁকেছেন কবিতার মধ্য দিয়ে। And a sense of romance in strolling through the grassland. এবং এই সকালে এই পরিবেশে একটা গ্রাসল্যান্ডের উপর দিয়ে পায়চারি করার মধ্য দিয়ে সকালের যে গ্রেস, যে মাধুর্য, সেটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। But immediately with the utterance of the word froze, the atmosphere changes.
কিন্তু যেই মুহূর্তে দেখা গেল যে কবি ফ্রোজ, ফ্রিজের পাস্ট টেন্স, ফ্রোজ বলে একটি ওয়ার্ড তিনি ব্যবহার করলেন, সেই মুহূর্ত থেকে সেখানকার পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ টোটাল কবিতাটা যেভাবে শুরু হয়েছিল, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, হেমন্তের সকালবেলা মনোরম একটা পরিবেশে যেমন শুরু হয়েছিল, আর যেই মুহূর্তে এসে ফ্রোজ কথাটা তিনি শুরু করলেন বা ইউজ করলেন, সেইখান থেকেই একটা পরিবেশটা কেমন চেঞ্জ হয়ে গেল। কীরকম চেঞ্জ হলো? The appearance of the snake makes the gentlest atmosphere black momentarily. এই যে সুন্দর মনোরম যে পরিবেশটা, যেখানে নাকি মনোরম হচ্ছে আকাশ ছিল, সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? গাঢ় হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এবং মুহূর্তের মধ্যেই পরিবেশটা গাঢ় হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ডার্ক হয়ে গেল, অর্থাৎ খারাপ হয়ে গেল। The snake with its head down and flickering tongue shows the single-mindedness of its pursuit, the quest for prey. তাহলে কি হলো দেখো, সাপটা মাথা নিচু করে, জিভ লক লক করে, লক্ষ্যের প্রতি একাগ্রতা নিয়ে সাপটা এগিয়ে যাচ্ছিল। এবং এই যে সাপটা এগিয়ে যাচ্ছিল, তার একটা উদ্দেশ্য ছিল। কি না, তার শিকারের উদ্দেশ্যে সে এগিয়ে চলেছে। At the same time, the poet, though paralyzed by fear, cannot control herself from appreciating its beauty. এবং সঙ্গে সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে কবি এবং তার সঙ্গী, তারা সাপটাকে দেখে ভয়ে প্যারালাইজড হয়ে গেছে, মানে স্থবির হয়ে গেছে, নড়াচড়া করতে পারছিল না, স্থির হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তারা এটাও দেখেছে যে সাপটার যা সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রশংসা না করে থাকা যায় না। Thus, the mention of the diamond scales, এবং সে কারণেই তিনি কবিতার মধ্যে ডায়মন্ড স্কেলের কথা উল্লেখ করেছেন সাপের বিউটি প্রকাশ করার জন্য। The qualities mentioned portray the snake as authoritative and powerful, and therefore the use of the word fierce intent. সঙ্গে সঙ্গে সাপের যে ক্ষমতা, তার যে অন্যকে রুল করার যে অথরিটি, যে পাওয়ার, সেইটাকে প্রকাশ করার জন্য তিনি ফিয়ার্স ইন্টেন্ট বলে একটি ফ্রেজ ব্যবহার করেছেন, কথা ব্যবহার করেছেন কবিতার মধ্যে, সাপের পাওয়ার বোঝাবার জন্য। The poet, mesmerized by the snake's beauty, appreciates it by mentioning splendid. সাপের এই সৌন্দর্য দেখে, সাপের এই সৌন্দর্য দেখে কবি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছেন যে তিনি সাপের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে স্প্লেন্ডিড মানে চমৎকার, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। But the fear factor still reigns supreme, so she tells, eyes went with him. কিন্তু এই ভয়ের যে ব্যাপারটা, ফিয়ার ফ্যাক্টর, এইটা কিন্তু তখনও পর্যন্ত থেকে গিয়েছে। সেই জন্য তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, থাকলে কি হবে, চোখটা কিন্তু সাপটা কোন দিকে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চোখটাও কিন্তু কবির চলছিল। So therefore when the snake disappeared, they took a deeper breath of day. এবং সেই কারণেই এই যে টান টান একটা ভয়, এই ভয়টা থাকার কারণে সাপটা যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তারপরে একটা মানসিক শান্তি, স্বস্তি পাওয়া গেল, এবং তারা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে স্বস্তি প্রকাশ করলেন কবি।
দ্য স্নেক উইথ ফেরোসিয়াস বিউটি দাস বিকামস দ্য মেন সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম। এবং সেই কারণে এই যে ফেরোসিয়াস, ভয়ঙ্কর একটা সাপ, সাপ হচ্ছে একটা ফেরোসিয়াস বিউটির কথা বলা, যে ফেরোসিয়াস বিউটি ভয়ঙ্কর সুন্দর একটা সাপ, ভয়ঙ্কর সৌন্দর্য রয়েছে এই সাপের মধ্যে, ভয়ঙ্কর সৌন্দর্য, সৌন্দর্য আবার ভয়ঙ্কর হতে পারে, মানে প্রাণীটা ভয়ঙ্কর হলেও তার মধ্যে একটা সৌন্দর্য আছে। তো সে কারণেই এই সাপ হচ্ছে এই গল্পের, এই কবিতার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাপ হচ্ছে এই কবিতার মেন থিম। সো as it numbs the poem for as it numbs the poet for a few minutes, কারণ হচ্ছে এটা কয়েক মুহূর্তের জন্য কবিকে একেবারে অসাড় করে দিয়েছিল, নামস করে দিয়েছিল, অসাড় করে দিয়েছিল। It also shows when man comes in contact with nature how sometimes the latter rules the former and how nature proves to be the most powerful. এবং এই কবিতার মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, যে আমরা হিউম্যান বিং, মানুষরা যখন প্রকৃতির সংস্পর্শে আসি তখন প্রকৃতির একটা ক্ষমতা থাকে, প্রকৃতির একটা ক্ষমতা থাকে, যে ক্ষমতার কাছে মানুষ তার ক্ষমতা হারিয়ে ফেলে এবং প্রকৃতি তার উপর প্রভাব বিস্তার করে, প্রকৃতি তাকে ডমিনেট করে, প্রকৃতি তাকে এমনভাবে ডমিনেট করে যে প্রকৃতি মানুষের কাছে তখন সর্বশক্তিমান বলে প্রকাশিত হয়। সুতরাং বয়েস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভালোভাবেই বুঝতে পারলে যে এই কবিতাটা যেভাবে পড়ানো হলো তাতে করে এটা একদম মনে রাখা খুবই সহজ ব্যাপার, কবিতার বিষয়বস্তুগুলো। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য লাস্ট two stanzas of this poem are to be discussed now. So follow the poem. To connect your earlier knowledge to the present text, I want to cite the last line of the second stanza we have read. And we lost breath to see him pass. আমরা আমাদের শ্বাস রোধ হয়ে গিয়েছিল আমাদের তাকে দেখে, তাকে যে সাপটা পাস করে যাচ্ছিল সেই সাপটাকে দেখে। এই পর্যন্ত হয়েছিল। নাও দ্য থার্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জাতে কবি কি বলছেন? হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড fled leaving from his fierce intent. বলেছে কোন পথ সে নেয়, কি ক্ষুদ্র খাবার পালিয়ে বাঁচে দূরে রেখে তার হিংস্র অভিপ্রায়, পালিয়ে বাঁচে দূরে রেখে তার হিংস্র অভিপ্রায়। হি স্কেয়ারসলি থট, সে হয়তো আলে কালে ভাবে। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা উই স্কেয়ারসলি থট, আমরা কোনো মতে ভাবি। স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। তাহলে দেখো, তার হিংস্র অভিজ্ঞতা, অভিপ্রায়, হিংস্র ইচ্ছে, ইন্টেন্ট মানে ইচ্ছে, অভিপ্রায়, সেটাকে পাশে রেখে যে ক্ষুদ্র ক্ষুদ্র খাবার সে পায় সেগুলি সে খায়। এবং সে কোন পথে যায়, আমরা এটা নিয়ে, আমরা মানে এখানে কবি অ্যান্ড দ্য পোয়েট অ্যান্ড হিজ অ্যান্ড হার কম্প্যানিয়ন, আমরা এটা নিয়ে খুব কোনোরকমভাবে একটু হয়তো ভাবি। এবং স্টিল অ্যাজ উই স্টুড, এবং আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, আর আমাদের চোখটা চলে যায় যে সাপটা কোন দিক দিয়ে যাচ্ছে, সাপটা কোন দিক দিয়ে যাচ্ছে সেই দিকে আমাদের চোখটা চলে যায়। সাপটা হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন রাস্তা দিয়ে যাচ্ছে,
কত ছোট ছোট খাবার খাচ্ছে, তার মধ্যে যে একটা হিংস্রতা রয়েছে, সেই হিংস্রতাকে ফেলে রেখে, পাশে রেখে সে যে সমস্ত ছোট ছোট খাবার পাচ্ছে খাচ্ছে। সেই খাবারগুলো, ছোট ছোট খাবারগুলো কি, সেইগুলোর দিকে কবি এবং তার কম্প্যানিয়নের চোখ দৃষ্টি আছে। এবং কবি এবং তার কম্প্যানিয়ন কোনো রকমভাবে এটা ভাবছে, তবু স্টিল অ্যাজ উই স্টুড, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্থির হয়ে দাঁড়িয়ে কবি এবং তার সঙ্গী সাথী তারা হচ্ছে সাপটার এই গতিবিধিগুলো লক্ষ্য রাখছে এবং সাপটা কোন কোন দিক দিয়ে যাচ্ছে তাদের চোখগুলো সাপের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। So cold, dark and splendid he was gone. দেখো, সাপ শীতল রক্তের প্রাণী। So cold, ঠান্ডা, ডার্ক, কালো, আর হচ্ছে স্প্লেন্ডিড অ্যান্ড জমকালো। স্প্লেন্ডিড মানে চমৎকার, জমকালো। হি ওয়াজ গন, সাপটা চলে গেছে। কোথায় গেছে? ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ হেড, সেই ঘাসের মধ্যে সাপটা চলে গেল, যেখানে তার শিকার লুকিয়ে আছে ঘাসের মধ্যে। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দিনের দীর্ঘশ্বাস, ওই দিনের মতো দীর্ঘশ্বাস পেলে স্বস্তি পেলাম। লুকড অ্যাট ইচ আদার, একে অন্যের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, এবং আমরা চলে গেলাম। তো শীতল, কালো আর জমকালো সে হারিয়ে গেল, আমার চলে গেল। যেখানে ঘাসের মধ্যে লুকিয়ে তার শিকার রয়েছে, আমরা গভীরতর শ্বাস নিই, যেন সেদিনকার পরস্পরের দিকে তাকায় আর মন দিয়ে চলায়। এবং তাহলে কি বোঝা গেল ব্যাপারটা? যে ঠান্ডা, কালো আর জমকালো যে সাপটা চলে গেছে। কোথায় গেছে? সেই ঘাসের মধ্যে, যে ঘাসের মধ্যে তার শিকারগুলো লুকিয়ে থাকে। আর আমরা এই সাপটা চলে যাওয়াতে আমরা মানে কবি এবং কবির সাথী ভীষণ একটা স্বস্তি বোধ করি এবং দিনের দীর্ঘশ্বাস আমরা নিই, আর একে অপরের দিকে আমরা তাকাই আর চলার দিকে আমরা ধ্যান দিই, অর্থাৎ ধ্যান দিয়ে আমরা আবার চলতে থাকি। সো এই পর্যন্ত কবিতাটার যে মানে ডিসকাস করা হলো, অতি সহজ, ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম। আই হোপ তোমরা সবাই বুঝে গেছো। সো বয়েজ, stay at home and stay safe, and that's all too.